আবারও আলোচনায় রেড গ্যাং। টিভি অন করতেই দেশের অনেক মানুষ এই হেডলাইনটি পড়ছে এবং খবরেও এই হেডলাইন নিয়ে আলোচনা হচ্ছে। ঢাকা শহরে এখন দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে। ব্যাংকে থাকা লোকজনের কথা অনুযায়ী রেড গ্যাং এসে টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশের সাধারণ জনগণ না খেতে পেয়ে মরে যাবে। পুলিশ ইনভেস্টিগেশন টিমের অফিসার লাবণ্য জানিয়েছে, দেশে দুটো গ্যাং ডাকাতি করছে। একটা হলো রেড গ্যাং আর একটা হলো ডেভিল। রেড গ্যাংয়ের থেকে ডেভিল অনেক বেশি ভয়ঙ্কর। আশা দিচ্ছি দুটো গ্যাংকে ধরবে পুলিশ। আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। প্রশ্নটা শুনে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। পাইচারি করতে থাকে নিলয়। রেড গ্যাংয়ের লিডারের কাছে অনেক টাকা থাকবে, আর সেই টাকা কোনো ছোট ব্যাংকে তারা রাখবে না। অবশ্যই দেশের 1 নম্বর ব্যাংক বনলতায় এই অ্যাকাউন্ট থাকবে। নিলয় অর্কের দিকে তাকিয়ে বলল, কেমন হয় যদি হ্যাকার অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো সরিয়ে ফেলি? এটা সত্যি সম্ভব হবে কি ভাই? কেন হবে না? এখনও ডেভিলের উপর সন্দেহ আছে। করব খুব তাড়াতাড়ি। এই হ্যাকারের অ্যাকাউন্ট হ্যাক করব। থাক, আমি একটু আসছি, বড় বাড়িতে ছোট্ট কাজ আছে। নিলয় বাড়ি থেকে বের হয়। সবার আড়ালে সে বড় বাড়িটাতে আসলো। হ্যাকার ড্রেস পরে নিয়ে নীরা আর সাকিবের পেন ড্রাইভ পকেটে নিল। বাইক নিয়ে নিলয় বেরিয়ে পড়ে। রাত তখন 9টা বাজে। নিলয় একটি জঙ্গলের ভেতরে মেন রাস্তা দিয়ে চলে গেছে। সেখানে এসে থামে। রাস্তার মাঝখানে বাইকটা আড়াআড়িভাবে রেখে দেয়। বাইকের উপর বসে নিলয় সিগারেট খেতে থাকে। আর 5 মিনিটের মধ্যে নীরার বর অয়ন সাহেব এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। নতুন একটা মাইন্ড গেম খেলতে যাচ্ছে নিলয়। নিলয়কে ঠকানোর শাস্তি হিসেবে নীরা এবার অনেক দাম দেবে, সম্মানের আর টাকারও। নিলয় কথাগুলো ভেবে হাসতে থাকে। দূর থেকেই অয়নের গাড়ি আসতে দেখে নিলয়ের দাঁড়ানো জায়গা থেকে 30 হাত দূরত্বে কিছু আলপিন আর ব্রেক রাখা আছে। কোনো গাড়ি আসলেই সেটার উপর দিয়ে গেলে গাড়ির চাকা পাংচার হয়ে যাবে। আর এটা সত্যিই হলো। অয়নের গাড়ি কন্ট্রোল হারিয়ে আড়াআড়ি এসে থেমে গেল। পেছন থেকে ওর বডিগার্ডরা বেরিয়ে এলো। নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে এগিয়ে আসতে থাকে। হু আর ইউ? হাত উপরে করো। নিলয় ওর কোমর থেকে পিস্তল বের করে সাইলেন্সার লাগিয়ে পরপর চোখের নিমিষেই 10 জন বডিগার্ডকে মেরে ফেলল। অয়ন ভয়ে চুপসে যায়। নিলয় এগিয়ে আসে অয়নের দিকে। অয়ন তখনও গাড়ির মধ্যেই বসে আছে। নিলয় এগিয়ে যায় অয়নের কাছে। অয়নের গাড়ির কাছে এসে অয়নকে বেরিয়ে আসতে বলে, কিন্তু বেচারা এত বেশি ভয় পেয়েছে যে সে আর বের হচ্ছে না। নিলয় ঘুষি দিয়ে ওর গাড়ির কাঁচ ভেঙে দিয়ে দরজার লক ওপেন করে অয়নকে বের করে আনে। অয়নকে ভয়েস চেঞ্জ করে ভারী গলায় বলল, হ্যালো মিস্টার অয়ন, আমি ডেভিল। আপনার সাথে আমার কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। ভয় পাবেন না। আপনি কি চান? আপনার ল্যাপটপ আনুন, তাড়াতাড়ি আনুন। ওকে। অয়ন ল্যাপটপ আনে। নিলয় পকেট থেকে পেনড্রাইভ বের করে অয়নের ল্যাপটপ অন করে। অয়ন বোকার মতো তাকিয়ে থাকে নিলয়ের দিকে, কারণ ওর ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া ছিল। অথচ নিলয় অয়নকে না জিজ্ঞেস করে অনায়াসেই সেই পাসওয়ার্ড পাতিয়ে লক খোলে। পেনড্রাইভ লাগিয়ে বলল, দেখুন তো এটা আপনার স্ত্রী কিনা। অয়ন দেখে নীরা একটা রুমে বসে আছে। রুমটা বেশ সুন্দরভাবে সাজানো। বিছনার ওপর চারপাশে ফুল ছিটিয়ে রাখা। রুমটা অয়নের খুব অপরিচিত। অয়ন দেখতে থাকে নীরা শাড়ি পরে বসে আছে, কিন্তু শাড়ি ভেদ করে নীরার শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। অয়ন কখনো এমন শাড়ি নীরাকে কিনে দেয়নি। ভিডিও চলতে থাকে। নীরা বসে থাকার এক পর্যায়ে সেখানে একজন পাঞ্জাবি পরা লোক আসলো। লোকটা এসেই নীরার সামনে বসলো। মুখ দেখা যাচ্ছে না। নিলয় ভিডিওতে লোকটার মুখ হাইড করে দিয়েছে ব্লারের মাধ্যমে। ব্লার হলো ডিএসএলআর ক্যামেরার একটা আধুনিক সিস্টেম।
পেছনের কিছু দৃশ্য ঘোলা করে সামনে থাকা ব্যক্তির ছবিটা ক্লিয়ার করে দেয়। লোকটা এসে নীরার ঠোঁটে চুমু খায়। অয়ন সাথে সাথেই গাড়ির ওপরে একটা থাবা দিয়ে চোখ বন্ধ করে নিল। পাশে থাকা নিলয় মুচকি হাসতে থাকে। এরপর পাতলা শাড়িটা নীরার গা থেকে খুলে নিল লোকটা। নীরা এখন অর্ধনগ্ন হয়ে আছে। নিলয় ভিডিও পজ করে দিল। ল্যাপটপটা নিজের কাছে টেনে এনে গাড়ির সামনের ডিকির ওপর বসালো। ভিডিওটা প্লে করো প্লিজ, আমি দেখতে চাই কি হয়েছে। প্লিজ ভিডিওটা প্লে করো। হা 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 হা। নিলয় আবারও ভিডিওটি চালু করে দেয়। অয়ন দেখতে থাকে লোকটা নীরার গা থেকে একটা একটা করে কাপড় খুলে ফেলল। নিলয় আবারও থামিয়ে দেয়। ল্যাপটপের শাটার টেনে দিয়ে অয়নের দিকে তাকালো। অয়নের চোখ মুখ এখন রাগে লাল হয়ে গেছে। অয়ন রাগের উত্তেজনায় গাড়িতে জোরে জোরে কয়েকটা লাথি মারল। তবুও যেন অয়নের রাগ কমল না। সে গাড়ির কাছে জোরে খালি হাতে ঘুষি দেয়। অয়নের হাত কেটে রক্ত ফিনকি দিয়ে বের হতে থাকে। নিলয় রুমাল বের করে অয়নের দিকে বাড়িয়ে দিয়েই অয়নের রুমালটা রাস্তায় ছুঁড়ে ফেলে। নিলয় শব্দ করে হাসল। অয়নকে ইশারায় গাড়ির ওপর উঠে বসতে বলল। অয়ন নিলয়ের পাশে এসে বসেছে। নিলয় ভারী গলাতে বলল, আমি ডেভিল, আমাকে চিনবেন না। চিনি, তুমি একজন হ্যাকার। টিভিতে তোমার ছবি দেখেছি। ওয়াও, লোকটা কে? নীরার সাথে যে ছিল ওই লোকটা কে? লোকটাকে সেটা আমি বলবো না, নীরব থেকে শুনবেন। ডেভিল, আমাকে প্লিজ বলো ওই লোকটা কে? মিস্টার অয়ন, লোকটার দোষ নেই, দোষ হলো নীরব। কারণ কোনো ছেলে কখনো মেয়ের গায়ে হাত দিতে পারে না যতক্ষণ না সে মেয়েটি হাত দেওয়ার সুযোগ দিবে না। সো কিছু বলতে হলে নীরাকে বলুন। ঠিক। নীরাকে আমি মেরে ফেলবো, তার আগে বলো তোমার কি চাই? স্মার্ট ইউ, ওভার স্মার্ট। আই লাইক ইট, আই নিড মানি। আমি নেশায় আসক্ত, না নারীর নেশায়, না কোনো মস্কো আর অন্য কিছুর উপরে। আমার একটাই নেশা, টাকা। ডেভিল শুধু টাকার নেশায় আসক্ত। টাকা পেলে সব কিছুতে আমি রাজি। ওহ, টাকা পাবে, কিন্তু পেনড্রাইভটা আমাকে দিতে হবে। তুমি কি নীরার সাথে লোকটাকে চেনো? না, তবে খুঁজে দিতে পারি। ঠিক আছে। লোকটার সব ডিটেলস তুমি খুঁজে দিবে। পুরোটা জেনেই আমি নীরাকে মেরে ফেলব। আমার আগে ওর সব কুকীর্তি দেখিয়ে দেব। আমাকে ঠকানো, তাই না? হা 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 হা। হাসলে কেন ডেভিল? ডেভিল তার হাসির কারণ বলে না, সময় মতো বুঝিয়ে দেয়। তুমিও বুঝতে পারবে। এখন 2 কোটি টাকা ক্যাশ দাও। ওকে, আমি আমার সেক্রেটারিকে বলছি টাকা আনতে। বলো, কিন্তু সে যেন একা আসে। আমার লোকের কাছে আরও একটা ক্লিপ আছে যেখানে লোকটার মুখ দেখা যাচ্ছে। সেটা সহ আমি ভাইরাল করে দিব যদি পুলিশ বা লোক সাথে আনে। না না ডেভিল, কেউ কোনো লোক আনবে না। ও একাই ব্যাগে করে টাকা আনবে। নিলয় পেনড্রাইভ সহ ল্যাপটপ অয়নের কাছে দিয়ে দেয়। 10 মিনিটের মধ্যে অয়নের সেক্রেটারি টাকা আনে। নিলয় টাকার ব্যাগ নিয়ে চলে যায়। অয়নও গাড়িতে ওঠে। সব কিছু নিয়ে ও বাড়িতে আসলো। ল্যাপটপ নিয়ে নিলয় সোজা নীরার রুমে চলে যায়। নীরার আইডি হ্যাক হয়েছিল, নীরা এসব কিছুই জানে না। নীরা কখন কার সাথে কী করছে নীরা সহ অন্য কেউ দেখতে পেয়েছে। কেমন হয় যদি আপনি আপনার প্রিয় মানুষের সাথে রোমান্টিক আলাপে আছেন আর সেগুলো আপনি ছাড়াও আপনার অগোচরে অন্য কেউ দেখে ফেলে একই সময়ে? কেমন লাগবে তখন? আপনি ভিডিও কলে আছেন প্রিয় মানুষের সাথে লজ্জা করা অবস্থায়, সেটাও যদি অন্য কেউ দেখে ফেলে কেমন লাগবে? কিন্তু আপনি জানেনই না আপনার এই সব কলিং মেসেজিং সব ডেভিল নামের একজন হ্যাকার বসে বসে দেখছে। নীরা বসে আছে বিছনায়। নীরা অয়নের দিকে তাকায়। অয়নের ডান হাত কেটে রক্ত জমে আছে। নীরা সাথে সাথেই এটা দেখে দৌড়ে আসে অয়নের কাছে। নীরা বলল, বাবু, তোমার কি হয়েছে? হাত কাটলো কিভাবে?
কেউ আছেন? জলদি শ্যাপনল নিয়ে আসুন। কতখানি কাটছে। কি করছিলা? নীরা একদমে প্রশ্নগুলো করতে থাকে অয়নকে। প্রশ্ন শেষে নীরা হাঁপিয়ে যায়। অয়ন নীরার এমন উত্তেজিত চাহনি উদ্গ্রীবতা দেখে মনে মনে হাসে। কাজের লোক স্যাভলন ব্যান্ডেজ আর তুলো এনে দেয়। নীরা অয়নের হাতে পায়ের ওপর রেখে ড্রেসিং করতে থাকে। অয়ন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার দিকে। কতখানি কাটছে, দেখে চলতে পারো না? জানো না, তোমার কিছু হলে আমার বেঁচে থাকাটাও মিথ্যে হয়ে যাবে। মিথ্যা। মানে কিসের মিথ্যে? না মানে তোমার বেঁচে থাকাটা মিথ্যা হয়ে যাবে। এখন হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাইয়ে দেব। অয়ন ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে বাম হাত দিয়ে পানি দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। রাগে ওয়াশরুমের আয়নাতে ঘুষি মারতে ইচ্ছে করে ওর, কিন্তু কিছুই করতে পারছে না এখন। নীরার কথা ভাবছে। নিলয় অয়নের থেকে টাকা নিয়ে জোরে বাইক চালিয়ে আসতে থাকে বড় বাড়ির দিকে। দূর থেকে দেখতে পায় একটা ব্রিজের ওপরে দুজন বৃদ্ধা বসে আছে। একজন মহিলা আর একজন পুরুষ, যেন দুজনই ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। নিলয় বাইক রাখে। দুজন বৃদ্ধা পানিতে ঝাঁপ দিতে যাবে, তখনই নিলয় দৌড়ে পেছন থেকে ওনাদের টেনে ধরে নিচে নামিয়ে দেয়। মুখে মাস্ক আর এমন ভয়ঙ্কর সাজে কাউকে দেখে বয়স্ক লোক দুজন আরও ভয় পেয়ে গেল। নিলয় বলল, আপনারা এই বয়সে পানিতে কেন ঝাঁপ দিতে যাচ্ছিলেন? আমার নাম ডেভিল। আপনারা বলুন কেন এমন করছিলেন? আপনাদের সন্তান তো কষ্ট পেত। নিলয়ের কথা শুনে বৃদ্ধা দুজন জোরে হাসতে থাকে। নিলয় ওনাদের হাসি দেখে অবাক হয়ে যায়। এই প্রথম নিলয় কারো হাসির কারণ জানার প্রবল আগ্রহ দেখতে পেল নিজের মধ্যে। তাই প্রশ্ন করল, আপনারা কেন হাসলেন? হাসির কথা বললেই তাই হাসলাম। নিলয় আর কোনো কথা বলল না। ওনাদের পাশের ব্রিজের সাথে হেলান দিয়ে বসালো, আর নিলয় মাঝখানে, আর বুদ্ধটি ডান পাশে, বৃদ্ধাটি বাম পাশে বসে আছে। আকাশে বিশাল চাঁদ উঠেছে। তিনজন ব্যক্তি রাস্তার পাশে বসে চাঁদ দেখছে। ওদিকে অয়ন ওয়াশরুম থেকে বের হয়, ড্রেস চেঞ্জ করে নিল। নিজের রাগ কন্ট্রোলে রেখে সে বিছানায় বসলো। কিছু সময় পর নীরা এলো, হাতে খাবারের প্লেট। অয়নের পাশে গিয়ে বসলো নীরা। মাখিয়ে হাতে নিয়ে অয়নের মুখের কাছে ধরে বলল, নাও, হা করো। অয়ন খাবার খেতে থাকে। নীরার দিকে তাকাচ্ছে আর চোখে। নীরা মুচকি হেসে স্বামীর সেবা প্রদান করছে। এমন স্ত্রী পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। অয়ন প্রশ্ন করল, আমাকে অনেক ভালোবাসো তাই না নীরা? অনেকটাই, অনেক বেশি ভালোবাসে আমাকে। আচ্ছা নীরা, আমি কি এই 2 মাস কোনো ভুল করেছি তোমার কাছে? ভুল? কিসের ভুল? অনেক বেশি ভালোবাসো আমাকে, আমি জানি। কোনো ভুল নেই গো। ও আচ্ছা, তুমি এত ভালোবাসো কেন? কারণ আমার বরটা আমাকে অনেক ভালোবাসে, তাই। তুমি খাও, না হলে আমি খাবো না। আচ্ছা বাবা, খাচ্ছি। পাগল একটা। অয়ন হাসতে থাকে। নীরাও হাসে। দুজনের মুখে অভিনয়ের হাসি। অয়ন মনে মনে বলে, নারী বড়ই অদ্ভুত একটা চরিত্র, তাকে চেনা বড্ড মুশকিল। হাসি মুখে অভিনয় এত সুন্দর করে করতে পারে তারা, যেটা বোঝা বড়ই মুশকিল। এদিকে নিলয় বসে চাঁদ দেখছে দুজন বৃদ্ধ কাপলের পাশে বসে। বৃদ্ধা প্রশ্ন করল, সন্তান মানে কি? সন্তান মানে হলো কুলাঙ্গার, অপদার্থ, বেয়াদব। যে বাবা ঈদের আগে নিজের জন্য একটা পাঞ্জাবি না কিনে সন্তানের খুশি দেখার আশায় সারাদিন কাজ করে সেই সন্তানের জন্য ঈদের কাপড় কিনে দেয়, ঈদের দিন ওই বাবা পুরনো ছেঁড়া পাঞ্জাবি পরে ঈদটা কাটিয়ে মনে মনে বলে সন্তান বড় হলে আর পাঞ্জাবি কিনে দেবে। নিলয় জোরে জোরে হাসতে থাকে। নিলয়ের হাসি চোখ দিয়ে পানি বের হয়ে পড়ে।
কিন্তু মাস্কের জন্য সেই কান্নাটা কেউ দেখতে পারছে না। নিলয়ের এমন হাসি শুনে বয়স্ক মা বাবাও হাসতে থাকে। মা হাসতে হাসতে বলে, মা, এই এসএসসি পরীক্ষা ফিস দিতে হবে, টাকা লাগবে। কালকে টাকা জমা দিতে হবে, কালকে যেন চাওয়া না লাগে। কথাটা পুরো শেষ করতে পারেনি নিলয়। লোকটা বিছানায় শুয়েছিল। উঠে এসে ছেলের মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা যা, বই পড়, চিন্তা করিস না, টাকা কাল পেয়ে যাবি। কই খোকার মা, গামছাটা দাও। না চাওয়া সত্ত্বেও সেদিন গামছা এগিয়ে দিতে হয় আমার। খোকা জানেই না ওর বাবা কত কষ্ট করে পরীক্ষার টাকা জোগাড় করেছিল। মা বাবার স্বপ্ন ছেলে বড় হয়ে যেন বাবার মতো কষ্ট না করতে হয়, সুখে থাকতে পারে, সারা জীবন যেন একসাথে থাকতে পারে খোকাকে নিয়ে। সেই ছেলে এখন বড় হয়ে চাকরি পেয়ে বিয়ে করে, আর বউ আসতে না আসতেই মা বাবা হয়ে যায় সবার চোখে বিষ। বউয়ের জন্য এই মা বাবাকেই বাড়ি থেকে ছেড়ে চলে আসতে হয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, মাসুমদের কল দেয়। ডেভিড পোশাক পরে চলে আয়, আমাকে ট্র্যাক করে খুঁজে বের কর। আর শোন, আজ থেকে তোদের নিকনেম কম্পিউটারের ভাইরাসের সাথে মিলিয়ে রাখবি। নিলয় বয়স্ক মা বাবার দিকে তাকায়, বলে, আসুন আমার সাথে। আপনার বাসায় আপনার গুণধর ছেলের সাথে একটু কথা বলবো, ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে। নিলয় বাইকের ওপর ওনাদেরকে তুলল। একটানে ঠিকানা অনুযায়ী চলে আসে বাড়ির সামনে। মাসুমেরাও একই পোশাক পরে চলে আসলো। নিলয় বৃদ্ধা আর বৃদ্ধের হাত ধরে বাড়ির মধ্যে আসলো। আপনারা আগে যান, আমি পিছনে আছি। ওনারা দুজন আগেই যেতে থাকে। বাড়ির মেন ঘরে ঢুকতে যাবে তার আগেই একটা মেয়ে এসে জোর গলায় বলতে লাগলো, আপনারা আসছেন? রাতে যখন কাউকে না বলে চলে গিয়েছিলেন ভেবেছিলাম আর আসবেন না। অনেক খুশি লাগছিল, আপদ বিদায় হয়েছিল, কিন্তু না, আপদগুলো আবার আসছে। আপনাদের কি লজ্জা শরম নেই? কতবার বলবো আপনাদের আর দরকার নেই, নিজেদের মতো যে থাকুন। আপনারা হলেন, মেয়েটা হলো এবারই ছেলে মিশুর বউ মিম। মিম পুরো কথাটা শেষ করতে পারেনি। নিলয় এসে সজোরে মিমের গালে চড় বসিয়ে দিল। মিম এক চড়ে ঘুরে পড়ে গেল মাটিতে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে ওঠে। নিলয় কোমর থেকে পিস্তল বের করে মিমের দিকে তাক করে ধরে বলে, আর একবার মুখ দিয়ে জোরে আওয়াজ বের কর, তোকে মেরে এই বাড়ির উঠানে আদা গর্ত করে পুঁতে রেখে দিব। নিলয়ের হাতে পিস্তল, আর এমন কথা শুনে মিম ভয়ে একদম চুপ হয়ে যায়। তবে চিৎকার শুনে মিশু দৌড়ে চলে আসলো সেখানে। এ ভাই, কে আপনি? আর এমন পোশাকে আসছেন? আপনি আমাকে চিনেন? একটা ফোন কলে আপনাকে... মিশুর কথা শেষ হলো না। নিলয় জোরে এক ঘুষি দেয় কপালে। মিশু দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে যাবে, মিম ওকে ধরে ফেললো তার আগেই। নিলয় পিস্তল মিশুর বুকে ঠেকিয়ে ধরতেই বৃদ্ধা মা সামনে এগিয়ে এসে বলল, দেখ, এটাই মা, যে মা তোর মারাটা দেখতে পারবে না বলে আমাকে অনুরোধ করছে, কিন্তু তোর বউ একবারও আমাকে আটকায়নি। শালা, তুই বউয়ের জন্য নিজের মা বাবাকে ফেলে দিয়েছিস রাস্তায়। তোকে তো আমি... বাবা ছেড়ে দাও, ভুলগুলো আমাদের, আমরাই সন্তানকে ঠিক মতন বড় করতে পারিনি। শোন, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে মা বাবা, আবার তারাই সন্তানকে অবহেলা করে রাস্তায় ফেলে দেয়। ডাস্টবিনের পচা ময়লা আর নষ্ট খাবারের মধ্যে থেকে চিৎকার শোনা যায় কান্নার। সেই ডাস্টবিনের কেবল ময়লা আবর্জনা আর খাবার পড়ে থাকে না, থাকে এক অমরি মাংসিত পেট থেকে বের হওয়া সদ্য বাচ্চার আর্তনাদ। তারা মা বাবা নয়, তারা খুনি। বৃদ্ধাশ্রমে কেন এক বৃদ্ধ পিতা গেটের দিকে রাতের শেষে নতুন সকাল হলে তাকিয়ে থাকে, মনে মনে প্রতিদিন বলে, এখান থেকে
আমার ছেলে একদিন ঠিকই আমাকে নিতে আসবে, কিন্তু সে সন্তান আর আসে না। আশায় থাকতে থাকতে পিতা মারা যায় একদিন। মারা যাওয়ার আগে একবারও সন্তানের জন্য বলে না, আল্লাহ আমাকে যতটা আমার সন্তান কষ্ট দিয়েছে সে যেন এর থেকে বেশি কষ্টে মরে। পিতা কি বলে জানিস? বলে, আমার সন্তান না বুঝে ভুল করেছে, আল্লাহ তুমি যেন তাকে মাফ করে দাও। আর সন্তান কি করে? বইয়ের কোলে মাথা রেখে পাখা রেখে এসির বাতাসে শুয়ে থেকে বলে, জান তুমি না খেলে আমি খাবো না। শালা হারামি, সেগুলো কোনো সন্তান না। এই মেয়ে, আর যদি তোর ভাই হতাম আমি, আর তোর মা বাবাকে এইভাবে বের করে দিয়ে বউকে নিয়ে সুখ খুঁজতাম, তোর কেমন লাগতো? তখন মেনে নিতে পারতি? নিজের বেলাতে কেউ মানতে চায় না, অন্যের বেলাতে বাস ঠিকই গুজে দিয়ে আসে পিছনে। সরি আন্টি, সরি আঙ্কেল, আপনাদের ছেলের গায়ে হাত দেওয়ার জন্য। চলুন আপনারা আমার সাথে থাকবেন। নিলয় কথাগুলো বলে বয়স্ক মা বাবাকে নিয়ে চলে আসবে, তখনই মিশু ডাক দেয়। দৌড়ে মা বাবার সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারা। নিলয় সরে আসে সেখান থেকে। মিশু ওর মা বাবার পায়ে হাত দিয়ে বলে, আমাকে মাফ করে দাও মা। মা বাবাকে জড়িয়ে ধরে মিশু। কাঁদতে থাকে ওরা তিনজন। একটু পর দৌড়ে আসে মিম। সেও পা ধরে মাপ চাইতে যাবে, বাবা আটকান। সবাইকে বুকে জড়িয়ে ধরে কিছু সময় কাঁদতে থাকে। নিলয় মুচকি হাসছে। এবারও ওরা হাসিকেও দেখতে পারছে না। নিলয় মাসুমদের নিয়ে চলে আসতে যাবে, পেছন থেকে মহিলা ডাক দেয়, ডেভিল। না, আমি ডেভিল। ডেভিলের মনে কোনো দয়া নেই। ডেভিল অনেক খারাপ। আর শয়তান বলছেন? হাহা, শয়তান তো মানুষই নিজেই। আল্লাহ শয়তানকে তো পবিত্র রমজানের মাসে আটকে রাখেন, তবুও তো মানুষ শয়তানকে হার মানাবেই। এমন কাজ তখন করে। আমি শয়তান ডেভিল, কল মি ডেভিল। আসি। ভাই, নিলয় ঘুরে থাকায়। মিম নিলয়কে ডাক দিয়েছে। এমনভাবে ডাকলো নিলয় দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ এমন করে ওর বোন বিথি ডাকে। বিথি আপুর কথা আবার মনে পড়ে গেল তার। নিলয় ঘুরে তাকায়। মিম আর মিশু এসে দাঁড়ায়। নিলয়ের পা ধরতে যাবে, নিলয়ের সাথে সাথেই সরে আসে। এগুলো করার দরকার নেই, ভালো থাকবেন, মাফ করে দিবেন আপনাদেরকে মারার জন্য। না ভাই, ঠিক আছে। ভাই যদি কখনো আপনার উপকারে আসতে পারি, সেদিন নিজেকে সার্থক মনে করব। উপকার? হাহা, ঠিক আছে। পৃথিবীর সব মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হয়। বলা যায় না কখন কোন মানুষটা নিজের বড় অপকার কাজে লাগবে। ধন্যবাদ। নিলয় চলে আসে সেখান থেকে। কিছু দূর আসার পর অর্ককে ডাক দেয়। অর্ক, একটা বড় পলিথিন নিয়ে আয়। অর্ক 1 মিনিট পর পলিথিন নিয়ে আসলো। নিলয় ওর পিঠে ঝোলানো ব্যাগ থেকে 1 কোটি টাকা বের করে বড় পলিথিনে রাখলো। পলিথিনের সাথে একটা কাগজ আটকে দিল। সেই কাগজে বড় করে লেখা ডেভিল। নে প্যাকেটটা। এই যে এতিমখানা দেখছিস, ওখানে যে গোপনে রেখে আয়। অর্ক তাড়াতাড়ি গিয়ে টাকাগুলো রেখে আসে। বাড়ির দিকে আসতে থাকে ওরা। ব্রিজের ওখানে এসে থামলো নিলয়। সিয়াম, মাসুম আর অর্ক এসে দাঁড়ালো নিলয়ের সামনে। নিলয় ওদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কিরে, কিছু বলবি? ভাই, দেখছি পুলিশরা ওদের স্যারকে স্যালুট করে, পা তুললে হাত কপালে দিয়ে। আমরাও একবার তোমাকে স্যালুট করতে চাই। কথাটা বলেই ওরা তিনজন একসাথে স্যালুট করলো। নিলয় শব্দ করে হাসতে থাকে। ওরা তিনজন এমন কিছু করবে নিলয় বুঝতেই পারেনি। নিলয় হাসতে হাসতে বলে, স্যালুট করলি কেন? এই যে, তুমি নামে ডেভিল হলেও কিছু কাজ এঞ্জেলের মতো। তুমি দেখো, তোমার পাশে একদিন এমন কিছু লোক দাঁড়াবে যাদের ভালোবাসা পেয়ে তুমি হয়তো সত্যি মানুষের মতো দেখতে এঞ্জেল হয়ে যাবে। হয়েছে, চল এবার বাড়িতে আয়। নিউজ চ্যানেলে ডেভিলকে নিয়ে খবর প্রচার করা হচ্ছে। সেদিকে নিলয়ের কোনো ভ্রুক্ষেপই নেই। নিলয় ইউনিভার্সিটিতে আসে। শহীদ মিনারের সিঁড়িতে এসে বসেছে ও।
বই বের করে পড়া শুরু করবে তখনই রিয়াদ এসে দাঁড়ালো সামনে। কি মামা, আজ একা কেন? তোমার হিরোইন কোথায়? ভাই আমি পড়ছি, আমাকে জ্বালাতন করবেন না। ও মা, তাই নাকি? বাবু তুমি পড়ছো? আহারে। দেখুন, আপনারা প্রতিদিন আমার সাথে এমন করেন কেন? কেন করি? কারণ তোমার সাথে এমন করতে আমাদের ভালো লাগে বেবি। আমাকে কখনো জ্বালাবেন না। ও মা, তাই? সালা, তোকে র্যাক দেবে এখন। না করলে তোকে এমন কাজে ফাঁসাবো, কখনো আর ভার্সিটিতে আসতে পারবি না। না না, আমি রাজি, বলুন। আজকে স্যারের পেছনে যে জোরে একটা হাত দিয়ে কক মারবি। চান্দু। কেন করবে সে? তোরা আবারও কি চালাচ্ছিস? আমি কিন্তু তোদের সামনে থেকে যা। রিয়াদিরা পিছনে তাকায়, নেহা এসেছে। রিয়াদরা চলে যায়, তবে যাওয়ার আগে নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় নেহাকে দেখে মুচকি হাসলো। নেহা নিলয়ের পাশে এসে বসলো। তুমি এসেছো? আমি ভাবলাম হয়তো তুমি আর আসবে না। কেন আসবো না? না মানে, তোমার ভাইয়া তোমাকে যেভাবে নিতে এসেছিল, ভয় পেয়েছিলাম। না জানি তোমাকে আটকে রাখি কি না। তুমি পুলিশ, লোকজন এসব ভয় পাও? পাই। কেমন যেন হয় আমার। জানো নিলয়, আমারও না এমন ভয় লাগে, রাগ হয় খুব। ভাইয়া শুধু মেয়র না, সে একজন মাস্তান। আর এই জন্যই আমি ভাইয়ার সাথে থাকি না। কি? মামা মাস্তান? নিলয় কথাটা বলেই অজ্ঞান হয়ে নেহার কাঁধে মাথা রেখে দেয়। নেহা ভেবাচাকা খেয়ে বুঝতে পারে না এখন সে কি করবে। নেহা বোঝেনি নিলয় এমন মাস্তানের কথা শুনে এতটা ভয় পেয়ে যাবে। কোনো রকম ধাক্কা দিয়ে নিলয়কে ডেকে তোলে নেহা। নিলয় বলে, মাস্তান চলে গেছে? এই ভীতু ছেলে, মাস্তান কোথা থেকে আসবে? আমি তো এমনি বললাম। তুমি এমন ভয় পাও কে জানতো? সেদিন রাতে তো ভালোই ফাইট করলা, ভাবলাম তুমি কত সাহসী। না মানে, মাস্তানের বোন তুমি? তোমার ভাই যদি শুনে আমি তোমার সাথে লাইন মারছি, তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে। যাই বাবা, ক্লাসে যাই, আমার এসবের দরকার নেই। নিলয় কথাগুলো বলে উঠে চলে যেতে লাগলো। নেহা নিলয়ের শেষ কথাগুলো শুনে পেছন থেকে ডাকতে থাকে, এই নিলয় শোনো, দাঁড়াও বলছি। নিলয়। কিন্তু নিলয় দাঁড়ায় না, সে চলে যেতে থাকে। নেহা পিছন পিছন যেতে যেতে ভাবে, নিলয় কি আমার সাথে লাইন মারে? তাহলে কেন বলে না? বাঁদর ছেলে। আচ্ছা, নিলয় কি বোঝে না আমিও যে ওকে পছন্দ করি? নেহা আর নিলয় একসাথে ক্লাসে প্রবেশ করলো। মিলন সাকিবকে ফোন করে। ভাই, নেহা ম্যাম আর নিলয়ের মধ্যে রিলেশন আছে। কি? তুই কিভাবে বুঝলি? নিলয় নেহার কাঁধে মাথা রেখে বসেছিল, নেহা হাসছিল, নেহা ম্যাম নিলয়ের পিছনে দৌড়াচ্ছিল। এমনটা হয় একটা রিলেশনের মধ্যে থাকলে। অর্ডার দেন ভাই, ওকে ক্লাসে যেই পিটিয়ে আসি। কি হিরোর মতন কথা। হারামি, ভার্সিটিটা তো আমার আন্ডারে। তুই আমার লোক হয়ে ক্লাসে যে স্টুডেন্ট খেলাবি, বেঁচে ফিরতে পারবি তো? সব হবে, আগে নেহার থেকে শুনে নি। আচ্ছা ভাই, আমি এখন থেকে ওদের প্রেম করা দেখাবো। ওই চুপ থাক, চলে আয় ওখান থেকে। মিলন ফট করে সেটা কেটেও দিল। নিলয়ের ওপর কড়া নজর রাখছে ওরা। এদিকে সিভিল ড্রেসে থাকা পুলিশ লাবণ্য ম্যামকে কল দেয়। উনি রিসিভও করলেন। ম্যাম, আপনি যে নিলয় নামের ছেলেটার উপর নজর রাখতে বলেছিলেন, ছেলেটা বেশ হাবাগুগা, বিতু টাইপের। ভার্সিটির কয়েকটা ছেলে নিলয়কে রোজ বিরক্ত করে। নিলয় ভয়ে কিছু বলে না, চুপচাপ সহ্য করে। নাদান মার্কা ছেলে হলে যা হয় আর কি। আর কিছু? সাকিব স্যারের বোন ওর গার্লফ্রেন্ড। কি? শিওর? দুজন রিলেশনে আছে। ম্যাম, আমি কি এখন থেকে ওদের প্রেম করা দেখাবো? জাস্ট শ্যাট আপ, চলে আসো সেখান থেকে। আর নিলয় কোথায় থাকে খোঁজ নাও তাড়াতাড়ি। ওকে ম্যাম। মিলন আর পুলিশের লোক চলে যায় ভার্সিটি থেকে। নিলয় একটা বেঞ্চে গিয়ে বসলো। নেহা ওর পাশাপাশি বেঞ্চে বসে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নেহা মনে মনে এমন ইনোসেন্ট একটা ছেলেকেই খুঁজছিল, এমন কাউকেই সে নিজের করতে চেয়েছিল। পেয়ে গেছে, এবার নিজের করে রাখার পালা। স্যার ক্লাসে আসলেন, সবাই ক্লাসে বসে আছে। নেহা মাঝে মাঝে নিলয়ের দিকে তাকাচ্ছে, নিলয়ও আর চোখে তাকাচ্ছে নেহার দিকে।
ফারহাদ স্যার আসলেন। সবার সাথে সাথে টুকটাক কথা বলে উনি স্টাডি শুরু করে দিলেন। নিলয়কে উঠে দাঁড়াতে বলেন। নিলয় দাঁড়াও। জি স্যার। তুমি কি সবসময় পড়াশোনা করো? না স্যার। তাহলে এত কিছু জানো কিভাবে? এমনিতে পারি, কম্পিউটারের বিষয়ে সব আমার জানা। গুড। তাহলে বলো তো, পৃথিবীতে প্রথম কোন কম্পিউটারের স্টোর প্রোগ্রাম কনসেপ্ট ব্যবহার করা হয়? EDSAC। প্রথম স্টোরেজ প্রোগ্রামের ধারণা দেন জন নিউম্যান। বুঝতে পারছি নিলয়, তুমি জিনিয়াস। ক্লাস শেষ হয়। নিলয় বের হয় ক্লাস থেকে। অর্ক, মাসুম আর সিয়াম আসে নিলয়ের কাছে। নিলয়কে সালাম দিয়ে অর্ক বলে, নিলয় ভাই, আমাদের ভাবি নাকি? দেখতে কিন্তু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাট তোমাদের তো ঠিক চিনলাম না। আমি অর্ক, ও মাসুম, আর ও সিয়াম্মা মানে সিয়াম। নিলয় ভাই আর আমরা মিলে একটা বাড়িতে ভাড়া থাকি, মানে এক বাড়ি 4 রুম, 4 সদস্য। ও, তোমরা কিসে পড়ো সবাই? আমরা সবাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি, অনার্স সেকেন্ড ইয়ার। ভাবি, আপনি কিন্তু অনেক সুন্দর। ওই, উনি তোদের ভাবি না? সে আমরা জানি, তুমি লজ্জা পাচ্ছ তাই বলছো না। তোরা যা এখান থেকে, না হলে। আচ্ছা যাচ্ছি, টাটা ভাবি। ভাইকে দেখে রাখবেন, উনি কিন্তু 1 নম্বরের গবেট। তবে রে। ওরা 3 জন দৌড়ে চলে যায়। নেহা নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নেহাকে দেখে নিলয় বলল, ওরা মজা করছিল, কিছু মনে নিও না। ওদেরকে তাড়ালে কেন? কত সুন্দর করে ভাবি ডাকছিল। আহা হা হা। তুমি রাগ করনি? না, রাগ করব কেন? তুমি তো আমাকে পছন্দ করো, আমিও করি। বুঝলাম, আচ্ছা আসি। ওই, কোথায় যাও? আমি কিন্তু তোমাকে ভালোবাসি নিলয়। নিলয় দাঁড়িয়ে পড়ে। নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের চোখের দিকে তাকায় নেহা। নিলয় চুপটি চেয়ে আছে নেহার মুখের দিকে। নেহা নিলয়ের হাত ধরল। নিলয় কেমন যেন অন্যরকম এক অনুভূতিতে কেঁপে উঠল যেন। চোখ বন্ধ করতেই নিলয়ের মনে পড়ল, শালা লুজার খ্যাত, গার্লফ্রেন্ডকে দামি গিফট দিতে পারিস না, আবার আসছিস বার্থডে পার্টিতে। বের হ শালা, যাওয়ার আগে খেয়ে যাস। নিলয় নেহার থেকে হাত ছাড়িয়ে নিল। নেহা নিলয়ের দিকে তাকিয়েই বলল, নিলয় প্রতিটা মেয়ে যাই করুক একজনকে খুব করে ভালোবাসে। সেই একজনটা আবার মেয়েটাকে কষ্ট দেয়। এমনটা কেন হয় কি জানি, হয়তো এটা ভালোবাসারই কোনো সমীকরণ মাত্র। একটা মেয়ের তার প্রিয় মানুষকে ঘিরে থাকে ছোট ছোট চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। তোমাকে ঘিরে আমার ভাবনাগুলোর পরিধিটাও বিশাল, কেমন যেন পাগলাটে টাইপ। শোনো না, রোজ রাতে তোমার বুকে মাথা রেখে ডিপ ডিপ শব্দ শুনে ঘুম পাড়ার জন্য তোমাকে চাই। আমার শীত করবে, তুমি গায়ে কাঁথা জড়িয়ে দিতে চাইবে। আমি তোমাকে শক্ত করে জড়িয়ে শীত উপভোগ করার জন্য শুধু তোমাকেই চাই। এক ছাতার নিচে বর্ষণ মুখর দিনে দুজনে ভিজে যাবার ভয়ে একসাথে জড়াজড়ি করে হাঁটতে চাই তোমার সাথে বেশ কিছুটা সময়। তারপর দূরে যেয়ে ছাতা উড়িয়ে দিয়ে একসাথে হাত ভিজতে চাই। দামি রেস্টুরেন্টে বিশাল দামে খাবার চামচ দিয়ে খেতে চাই না। রাস্তার পাশের হোটেল থেকে গরম গরম মাংসের সাথে সাদা ভাত হাত দিয়ে খাওয়ার জন্য পাশে শুধু তোমাকেই চাই। বাইকের পিছনে বসে তোমাকে আঁকড়ে ধরে লং ড্রাইভে যেতে চাই না। রিক্সা কিংবা সাইকেলে তোমার খুব কাছে বসে আমার এলোমেলো চুল তোমার মুখের উপর পড়বে, তুমি সেগুলো সরিয়ে দিবে। আমি ইচ্ছে করে তোমার মুখে আবার আমার চুল ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে চাই। পাস্তা কিংবা বার্গার খাওয়ার ইচ্ছে নেই, চটপটি, আইসক্রিম আর ফুচকা খাওয়ার জন্য তোমাকে চাই। নিলয়, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে খারাপ লোকদের থেকে, সেদিন তুমি বলেছিলে বাংলা সিনেমার মতো ওড়না ছিঁড়ে দিতে হবে না। সেদিন তোমার কথা শুনে বুঝেছিলাম
তুমি ইউনিক একজন। তোমার সাথে কথা বলা, বন্ধুত্ব সব মিলিয়ে যেন আমি পেয়েছি বিশাল কিছু। ভালোবাসি তোমাকে। ভালোবাসো আমায়? বলো। নিলয় কোনো কথা বলল না। চোখে হঠাৎ করে ওর পানি আসা শুরু হয়ে যায়। নিলয় নেহার সামনে থেকে দৌড়ে চলে যায়। একবারও পিছনে তাকায় না। নেহা বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের চলে যাওয়ার দিকে। নেহা অনেকটা আশা নিয়ে নিলয়কে ওর মনের জমিয়ে রাখা কথাগুলো বলছে, কিন্তু নিলয় কল্পনাতে নীরাকে পেয়েছে। নীরার ধোকাটা ওর সামনে এসে নেহার থেকে নিজেকে দূরে ঠেলে দিয়েছে। বারবার ওর কথা মনে পড়ছে। নীরার মতো যদি নেহাও এমন করে, না, আমি চাই না জড়াতে আর কারোর সাথে। নারী মানে ধোঁকাবাজ। ক্যাম্পাস থেকে বের হতেই নিলয়ের কারোর সাথে একজন ধাক্কা লাগে। নিলয় ছিটকে পড়ে যায়। তাকিয়ে দেখে লাবণ্য রাস্তার পাশে পড়ে আছে। নিলয় তাড়াতাড়ি লাবণ্যের চশমাটা হাতে নিয়ে লাবণ্যকে টেনে তোলে। লাবণ্যের দিকে চশমা বাড়িয়ে কাঁদো কাঁদো ভীতু গলায় বলল, সরি ম্যাম, আই অ্যাম সো সরি। না মানে আমি ইচ্ছে করে করিনি। আমাকে প্লিজ থানায় নিয়ে যাবেন না। আমি ধাক্কা দিতে চাইনি, আপনি সামনে আসলেন। আসলে না মানে আমি সামনে এসে গিয়েছিলাম। সরি ম্যাম, আর কখনো আপনার সামনে আসবো না। কথাগুলো নিলয় এতটা ভয় নিয়ে বলা শুরু করেছে, লাবণ্য নিলয়ের এমন বাচ্চামো দেখে হেসে ফেলে। নিলয় কান ধরে দাঁড়ায়, ইনোসেন্ট মুখ করে লাবণ্যের দিকে তাকিয়ে আছে। লাবণ্য তাকিয়ে কেমন যেন তার মায়া হলো নিলয়ের ওপর। বেচারা ইনোসেন্ট একটা ছেলে। কান ধরেছো কেন? ছাড়ো, লোকজন দেখছে আর ভাবছে আমি তোমার জিএফ। তুমি এসে কান ধরে সরি বলছো। কান ছাড়ো। ও সরি। আবার সরি কেন? কান ধরার জন্য। বুঝলাম। সরি। আবার সরি? ধাক্কা দেওয়ার জন্য। কিন্তু আপনি এমন কোমল কেন? আপনাকে পুলিশের চাকরি করা মানায় না। তাই নাকি? তাহলে কি করতে মানায় শুনি? বয়ফ্রেন্ডের সাথে সারাক্ষণ ঘোরাঘুরি করা। পুলিশ থেকে মনে হয় না কোনো ছেলে প্রপোজ করেছে। একটা প্রেম করেন, হ্যাপি হবে। আর তোমার মতো সে এসে কান ধরুক, সরি বলুক, তাই না? না মানে আসি। আর সরি ধাক্কা দেওয়ার জন্য। এখানে বেশিক্ষণ থাকলে পুলিশ এসে ধরে নিয়ে মারবে। ওনাদের অফিসারকে ধাক্কা দিয়েছি। বাবা গো, পালাই আমি। নিলয় দৌড়ে চলে যায়। লাবণ্য হাসতে থাকে। ছেলেটা কি অদ্ভুত মায়াবী। এমন ছেলে প্রিয় মানুষ হলে খারাপ হয় না। তোর কিসব ভাবছি আমি। লাবণ্য কথাগুলো ভাবতে ভাবতে চলে যায়। নিলয় বাড়িতে চলে আসলো। রুমে এসে ফ্যানের নিচে বসলো। ভাই কি হয়েছে? কিছু না। প্রেমের চক্করে ফেলে এসে বলছিস কি হয়েছে? ভাই, নেহাও তোমাকে পছন্দ করে। কিভাবে বুঝলি তোরা? ভাই তুমি টেকনোলজি আর মাস্তানে মাইন্ড গেমার হলেও প্রেমের অধ্যায়ে তুমি খুব কাঁচা। আসো প্রেমের আইসিটি শেখাই। পিটানি খাবি তুই? যা সামান থেকে যা। মাস্তানিদের প্রেমিক হলেও হতে পারে, কিন্তু হ্যাকারদের কোনো প্রেমিক থাকতে নেই। আচ্ছা তাহলে কাজের কথা বলো। ব্যাংক থেকে টাকা ওঠাতে হবে। এই জন্যে আমাদের কোনো একটা ছোট্ট অ্যাকাউন্ট হ্যাক করতে হবে, যে অ্যাকাউন্টে অল্প কিছু টাকা থাকবে। যেন সেই অ্যাকাউন্ট সক্রিয় করে আমরা আমাদের সব টাকা ওই ছোট্ট অ্যাকাউন্টে লঞ্চ করে বের করে নেব। কিন্তু আমার হ্যাকিংয়ের ওইখানে অনেক প্রশ্ন মাথায় ঘুরছে। কিভাবে এত সহজে সব সম্ভব হচ্ছে ভাই? হ্যাকিংয়ের অনেক পর্যায় আছে, তবে অ্যাকাউন্ট হ্যাক যেমন ব্যাংক, ফেসবুক, ইমেল ইত্যাদি। অ্যাকাউন্ট হ্যাক তোদের পরে বলবো। ফেসবুক কিভাবে হ্যাক করি সহজে বলি। আগে তো অনেক বলেছি, এবার আরও সহজ করে দিচ্ছি। প্রথমে ওই আগের কাজগুলো সম্পূর্ণ করবি। এরপর বুটপোস অ্যাটাকের বিষয় জানতে হবে। বুটপোস হলো কোনো সিস্টেম লগইন প্যানেল, ইউজার আইডি এবং সম্ভাব্য পাসওয়ার্ড একে একে এন্টার করে তাতে লগইন করার চেষ্টার নামই বুটপোস অ্যাটাক। মূলত এমন বুটপোস অ্যাটাক সময় সাপেক্ষে এবং অনিশ্চিত সম্ভাবনাময়।
তথাপি এমন একটা রুখতে ক্যাপচার অপশন রাখা হয় যাতে কোনো প্রোগ্রাম ওই সিস্টেমের রোবোটিকভাবে অ্যাটাক করতে না পারে। কম্পিউটার হতে বুটফোর্স অ্যাটাক দিতে ব্যক্তির আলাদা সফটওয়্যারের পাশাপাশি লিনাক্স ব্যবহার করা লাগবে, আর অ্যান্ড্রয়েডে টাইমিল ব্যবহার করা যাবে। বুটফোর্স সফল হওয়ার নির্ভর করে পাসওয়ার্ড লিস্টের উপর, তাই অটোমেটিক বুটফোর্সের চেয়ে কাস্টম পাসওয়ার্ড লিস্ট তৈরি করে। ম্যানুয়াল বুটফোর্স অ্যাটাক দিলে সফলতার সম্ভাবনা 90% বেড়ে যায়। তবে মজার ব্যাপার হলো বুটফোর্স নিয়ে ফাজলামি করা যায়। যেমন ধরা যায় হ্যাকার কর্মীর ফেসবুক আইডি হ্যাক করতে চায় এবং মনে মনে তার আইডির পাসওয়ার্ড ধরলো আই লাভ ইউ। এবার লগ ইন করে দেখলো সেটা 99% সম্ভাবনা থাকে যে হ্যাকার ফেল হবে। তবে ওই আই লাভ ইউ লেখাটি যে জগতে কারো পাসওয়ার্ড নয় এমন তো নিশ্চিত করে বলতে পারে না, কারো না কারো আইডির পাসওয়ার্ড এমন হয়। তাই একই পাসওয়ার্ড কনসিস্টেন্ট রেখে বিভিন্ন আইডিতে তার আইডি কোড দিয়ে বুটফোর্স অ্যাটাক দিলে হ্যাক করার বিষয়টা কিছু সহজ হয়। তবে এই ক্ষেত্রে কমন ওয়ার্ড হলো অ্যাক্টিং পাসওয়ার্ড এবং আইডি কোড লিস্ট হলো টার্গেট অ্যাকাউন্টের সমন্বয় মাত্র। মনে রাখিস, হ্যাকিং কখনো মনের অহংকার থাকে না, হ্যাকিংয়ে থাকে মাথার ব্রেন, আর সেটা হয় মাইন্ড গেম। বুঝেছিস? চল এবার টাকা তোলা যাক। সন্ধ্যা হয়ে এসেছে। একটা সাদা রঙের মাইক্রো এটিএম ব্যাংক থেকে অনেকটা দূরে এসে থামে। নিলয় গাড়িতে বসেই একটা অ্যাকাউন্ট হ্যাক করে কার্ড বের করলো। এখন সেই কার্ড অনুযায়ী টাকা তোলা হবে, কিন্তু নাম্বার চেঞ্জ করা যাবে না। মানে কার্ডের সাথে সংযুক্ত অ্যাকাউন্ট নাম্বারের সাথে অ্যাড করে ফোন নাম্বার রাখা হয়। সেই নাম্বারে যতবারই টাকা তোলা হবে ততবারই মেসেজ যাবে কত টাকা তোলা হয়েছে সেসবেরই, যেমনটা বিকাশ অ্যাপস বা নাম্বারে দেখা যায়। নিলয় সব কিছু রেডি করেছে। এবার মাসুমের কাজ। মাসুম ওই সিমে থাকা সব ধরনের অফিসিয়াল মেসেজ আসা অফ করার জন্য কাজ করতে থাকে। 15 মিনিট পর মাসুম সেই নাম্বার থাকা যাবতীয় অফিসিয়াল বা নাম্বার মেসেজ অফ করে দিল। নিলয় সন্ধ্যা হওয়া অবধি অপেক্ষা করছে। নিলয় বলল, সিয়াম, গাড়ি থেকে নেমে দেখ আশেপাশে কয়টা সিসি ক্যামেরা আছে। ওকে ভাই। কিছু সময় পর সিয়াম আসলো। গাড়িতে ঢুকে বলল, ভাই ব্যাংকের সামনে সহ আশেপাশে মোট 3টে সিসি ক্যামেরা আছে। নিলয় বলল, আচ্ছা ওয়েট কর। সিয়াম, ল্যাপটপ নিয়ে বস। কোড আসলে 5 সেকেন্ডের মধ্যে খালি ঘর পাতিয়ে সাবমিট দিবি। মনিটরিং তোর স্ক্রিনে শো করবে। নিলয় আরও একটি ল্যাপটপ অন করলো। ফ্লাইস ড্রোন ছেড়ে দিয়ে ল্যাপটপে তার অবস্থান দেখতে থাকে। ক্যামেরার পাশে ড্রোন যে নিজের কাজ করতে থাকে। ড্রোন নিয়ন্ত্রণ করছে নিলয়, আর কোড পাঠাচ্ছে সিয়াম। এভাবে এটিএম ব্যাংকের মেশিনের কাছে যায় ড্রোন। সেখানে থাকা মেশিনের ওপর আর পেছনে থাকা সব ক্যামেরা হ্যাক করে নিয়ে নিলয় ফুটেজ বদলাতে থাকে। অর্ক যা, কানে ব্লুটুথ গুঁজে যা, আমি কলে থাকছি, তোকে বলে দেবো কী কী করতে হবে। ওকে যাচ্ছি। 1 মিনিট, এখানে দেখ লম্বা চুল আর দাড়ি রাখা আছে, মুখে আর মাথায় দিয়ে নে। শার্ট ইন কর। তোর ব্যাগে দেখ কোটও আছে একটা। চেয়ারের নিচে শু আছে, সব কিছু পরে নে। একদম ভদ্রলোকের মতো হয়ে যা। মনে হচ্ছে সামথিং একটা ব্যাপার হতে পারে। অর্ক গাড়ি থেকে বের হয়। ক্যামেরা কাউকে আর রেকর্ড করছে না, তবে ব্যাংকের মধ্যে থাকা মনিটরে গ্রাফিক্স শো হচ্ছে। মানুষ হাঁটছে, দৌড়চ্ছে, গাড়ি চলছে, সব কিছু সব স্বাভাবিকই আছে। কিন্তু ওরা কেউ জানে না ক্যামেরা হ্যাক করা হয়ে গেছে। ক্যামেরা এখন কোনো কিছুই রেকর্ড করছে না। অর্ক টাকা বের করার মেশিনের সামনে এসে দাঁড়ালো। ভাই সিকিউরিটি গার্ড আছে, বলছে ব্লুটুথ নিয়ে ঢোকা যাবে না, আর ওদের কাছে ক্যামেরায় আমার ছবি তুলে নিয়েছে। শিট ভাই, টাকা তোলার হবে না আমাদের। আচ্ছা ব্লুটুথটা জমা দে। তোর ব্লুটুথের নাম্বার হলো ভার্সন 430CH। এরপর তুই ভিতরে ঢোক। ছবি তুলছে তুলুক, ব্যাপার না। ভিতরে ঢুকে পকেট থেকে ফোন বের করবি। বাম পাশের পকেটে একটা সাদা কাগজ দেখবি, ওটা টাকা তোলার পরে ফেলে দিয়ে আসবি। তারপর নিজেই বুঝতে পারবি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে। অর্ক ভেতরে ঢুকলো। মেশিনের সামনে গিয়ে অর্ক ফোন বের করলো।
সেখানে একটা মেসেজ এলো, পাসওয়ার্ড 098765, টাকার পরিমাণ 3 কোটি টাকা। অর্ক টাকার অ্যামাউন্ট পাতিয়ে পাসওয়ার্ড দিয়ে মেশিন থেকে টাকাগুলো বের করে। টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে অর্ক বের হতে যাবে, তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। অর্ক ব্যাংক থেকে কিছুটা দূরে চলে এসেছে। শিট, এই ব্যাংকে কোটি টাকা বের করার সিস্টেম অ্যালার্ম রেখে দিয়েছে। যে কোটি টাকা তুলবে তাকে চেক করে, ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে কেন তুলছে টাকা, সঠিক খাজনার হিসেব দিয়ে তবেই টাকা নিয়ে যেতে পারবে। নিলয়ের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু অর্ক ততক্ষণে গাড়ির কাছে দৌড়ে চলে এসেছে। অর্ক গাড়িতে উঠতেই নিলয় গাড়িটা জোরে টান দিল। পুলিশেরা গাড়ির বর্ণনা অনুযায়ী ফোন করলো কন্ট্রোল রুমে। সাথে সাথেই লাবণ্য খবর পেয়ে বেরিয়ে পড়ে। নিলয় বলল, তোরা 3 জন ডেভিলের পোশাক পরে নে, টাকার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিস। নিলয়ের কথা মতো ওরা 3 জন ডেভিল স্যুট পরে নিল। নিলয় পেছনে তাকায়, দেখে কেউ এখনো ফলো করছে না। সিয়ামদের গাড়ি থেকে নামতে বলে নিলয়। ওরা 3 জন নেমে চলে যায়। নিলয় গাড়ি চালাতে থাকে। গাড়িতে থাকা সব ল্যাপটপ একটা ভাইরাস সিস্টেমে অ্যাডজাস্ট করে নিল। ভাইরাসটার নাম ট্রোপোজিন, যা সব মনিটরকে ব্লাস্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। ভেতর থেকে আইসি সহ সবটাই পুড়িয়ে দিতে পারে। নিলয় ভাইরাস অ্যাক্টিভেট করে গাড়ি চালাতে থাকে। অর্ককে ফোন দেয়। অর্ক, একটা ভাঙা বা নষ্ট সাইকেল ম্যানেজ করে একটা পুকুরের কাছে আয়, আমি লোকেশন বলে দিচ্ছি। পুলিশ আমার পিছনে, চিন্তা নেই, যেটা বলছি সেটা খুব তাড়াতাড়ি কর। অর্ক বাড়ি পৌঁছে একটা সাইকেল ম্যানেজ করে। ছোট পিকআপ ভ্যানে সাইকেলটি নিয়ে নিলয়ের ঠিকানা অনুযায়ী রেখে দেয়। অর্ক নিলয়কে জানায় সাইকেল জায়গা মতো আছে। নিলয় মেইন রাস্তার পাশে একটা পুকুর দেখে সেই পুকুরের চারপাশে বিশাল ঝোপ। নিলয় ওই ঝোপে লাফ দিয়ে গাড়িটা পুকুর পাড়ের গাছের সাথে ধাক্কা খাওয়ায়। তবে ধাক্কাটা খাওয়ানোর আগে ভাইরাসের সংক্রমণ 100% হয়ে যাওয়ায় নিলয় এন্টার প্রেস করে দেয়। সাথে সাথেই গাড়িসহ ল্যাপটপগুলো ব্লাস্ট হয়ে যায়। নিলয় চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার ফলে ওর হাঁটু আর হাত অনেকটাই কেটে যায়, কিন্তু ওর পাশেই ছিল ভাঙা সাইকেলটি। নিলয় লাথি দিয়ে ঝোপের মধ্যে সাইকেলটি ফেলে দিয়ে রাস্তার এক পাশে পড়ে থাকে। 1 মিনিটের মধ্যেই সেখানে পুলিশ আসে। এসে দেখে গাড়িটি ব্লাস্ট হয়ে গেছে। লাবণ্য দেখে সাইকেলের পাশে একটা ছেলে পড়ে আছে। লাবণ্য দৌড়ে চলে যায়। তারপর নিলয়ের প্ল্যান অনুযায়ী সবটা হয়েছে। সে গাড়িটা ব্লাস্ট করিয়েছে কেবল সেই জানে। সে নিজেকে রাস্তার পাশে ফেলে রেখেছে, এটার কারণ নিলয় হয়ে ডেভিলকে প্রেজেন্টেশন করতে পারবে সে নিজেই সবার কাছে। মূলত নিলয় এখন ডেভিলকে প্রমোট করার জন্যই এমন মাইন্ড গেম সাজিয়েছে। লাবণ্য দূর থেকে গাড়ির আলোতে দেখে কেউ একজন পড়ে আছে উল্টো দিকে। লাবণ্য তাড়াতাড়ি সেদিকে দৌড়ে আসলো। একটা ছেলেকে সে রাস্তার পাশে ভাঙা সাইকেল নিয়ে পড়ে থাকতে দেখছে। লাবণ্য এসে কয়েকবার ছেলেটাকে ডাকলো। এক্সকিউজ মি, হ্যালো, এই যে মিস্টার, হ্যালো শুনছেন? নিলয় কোনো কথা বলল না। জাভেদ সাহেব এসে নিলয়কে উল্টে সোজা করলো। তখনই লাবণ্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয়, নিলয়, তুমি এখানে? লাবণ্যের ডাকে নিলয় নড়ে উঠল। চলন্ত গাড়ি থেকে নামার কারণে ওর কপাল, হাতে আর হাঁটুতে বেশ খানিকটা চোট লেগেছে। নিলয় চোখ খুলে তাকালো। লাবণ্যকে দেখে ভয়ার্ত মুখ আর দৃষ্টি নিয়ে থেমে থেমে বলতে লাগলো, সে কোথায়? আমি দেখছি ও চলে যাচ্ছে। নিলয়, কে সে? আমাকে বলো কোথায় গিয়েছে? আমাকে একটু পানি দেবেন প্লিজ? তুমি আসো আমার সাথে। লাবণ্য নিলয়কে টেনে তোলে। নিলয় লাবণ্যর কাঁধে হাত দিয়ে, কাঁধে মাথা দিয়ে লাবণ্যর সাথে হেঁটে যাচ্ছে সেফ কোনো জায়গায়। লাবণ্যই প্রথমবার কোনো ছেলের এতটা কাছে এসেছে। এর আগে কখনো সে এমনভাবে কোনো ছেলের হাতও ধরেনি। লাবণ্য হাঁটছে, তবে নিলয়ের মুখের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। লাবণ্য দেখছে নিলয়ের মুখে অনেক ভয়ের ছাপ লেগে আছে। এতটা ভীতু চাহনি লাবণ্যকে এই পরিস্থিতিতে নিলয়কে নিয়ে অন্যরকম এক ভাবনাতে ডুব দিয়ে দেয় লাবণ্যের মন। নিলয় আর চোখে লাবণ্যের দিকে তাকালো। মনে মনে সে হাসছে আর বলছে,
হ্যাকিংয়ে কখনো কারো মনের অহংকার থাকে না, থাকে মাথার ব্রেন। নিলয়কে রাস্তার পাশে বসানো হলো। লাবণ্য নিজেই পানির বোতল এনে নিলয়কে দিল। নিলয় পানি খেয়ে লাবণ্যের দিকে তাকালো। নিলয়, কি হয়েছে? কে চলে গিয়েছে? ও চলে গিয়েছে। যাওয়ার সময় আমার পাশে একটা সাদা কাগজ রেখে গেছে। যেখানে পড়েছিলাম হয়তো সেখানেই আছে। কে সে? বলো, কাকে দেখছো? কি দেখছো? কাগজটা আনুন আগে, বলছি সব। লাবণ্য পুলিশদের ডেকে সেই জায়গাটা চেক করতে বলল। কয়েক মিনিট পর একজন পুলিশ এসে বলল, ম্যাম, ওইখানে এই কাগজটা পেয়েছি। কই দাও। কাগজটা খুলো না, আমার অনেক ভয় করছে। ও আমাকে মেরে ফেলবে। কেউ মারবে না তোমাকে। ভয় পাচ্ছ কেন তুমি? আমি আছি তো। নিলয় কথাটা শোনার সাথে সাথেই লাবণ্যের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে ভীতু স্বভাবের মতো চুপটি করে বসে রইল। লাবণ্য আবারও নিলয়ের এত কাছে আর স্পর্শে কেমন যেন অন্যরকম অনুভব করতে লাগলো। সেই অন্যরকমটা হলো মায়া জড়ানো অনুভূতি। লাবণ্য নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে কাগজের ভাঁজ খোলে। সেখানে লেখা, হ্যালো ম্যাম, আই এম ডেভিল দ্য হ্যাকার। ইউ নো ইউর ইনফরমেশন, হেলথ ইজ ওয়েলথ। আমাকে খুঁজে বের করা আপনার কাছে এতটাও সহজ না। বাই। লাবণ্য বুঝে যায় এটা ডেভিলের কাজ, আর নিলয় ডেভিলকে দেখেছে। লাবণ্য পকেট থেকে রুমাল বের করে নিলয়ের কপালে থাকা রক্ত মুছে দিল। নিলয় লাবণ্যকে আঁকড়ে ধরে বলল, আমি টিউশন করাই। স্টুডেন্ট শপিংয়ে গিয়েছিল, ফিরতে দেরি করে, তাই আমার ফিরতে লেট হয়ে যায়। এই শর্টকাট রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি খুব জোরে একটা গাড়ি আমার সামনে এসে পড়ে। সামান্য ধাক্কা লাগায় আমি সাইকেল নিয়ে ছিটকে পড়ি। কপাল আর হাতে লাগে, আমার সাইকেলটা ভেঙে গেছে। গাড়ি থেকে একটা লোক নামলো, মুখে হ্যাকার মাস্ক, লম্বা কালো কোট, সুট তোলা টুপি। শরীরের কোনো অংশই দেখা যাচ্ছিল না তার। মাত্র 1 মিনিটের মধ্যে সে আমার কাছে এই কাগজ রেখে, ওই যে পায়ের নিচে চাকা থাকে না, এক ধরনের জুতোর সাথে আটকানো, সে ওটার সাহায্যে এখান থেকে দৌড়ে চলে যায়। আমার অনেক ভয় করছে। আমি থানায় যাব না, প্লিজ আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি চিনি না তাকে, কখনো দেখিনি। নিলয় আরও ভীতু হয়ে কথাগুলো বলতে লাগলো লাবণ্যকে। লাবণ্য নিলয়ের কথা শোনার থেকে ওর এমন বাচ্চামো স্বভাব আর লাবণ্য কীভাবে জড়িয়ে রাখার প্রবণতা বেশি উপভোগ করতে ব্যস্ত। লাবণ্য বলল, ভয় নেই, আমি তো আছি, সে আর আসবে না। আপনি থাকবেন তো সব সময়? থাকবো সব সময়। আপনি তো পুলিশ, আমাকে থানায় নিয়ে যাবেন না তো? শুনেছি পুলিশেরা থানায় ধরে নিয়ে যেয়ে অনেক মারে, বিনা দোষে ধরে নিয়ে যায়। দূর পাগল, তোমার সাথে এমন হবে না কখনো। ভয় পেও না, চলো ডাক্তারের কাছে যাবই। না না, আমার রুমমেটদের ফোন দেন, ওরা চলে আসলে আমি ওখানে যাব। আচ্ছা, নাম্বার দাও। 01785। ওর নাম মাসুম। ওকে বলবেন সিয়াম আর অর্ককে নিয়ে আসতে। সবাই না আসলে আমার ভয় করবে। আচ্ছা বাবা। লাবণ্য ফোন দেয় মাসুমের নাম্বারে। অচেনা নাম্বার থেকে কল আসছে। মাসুম এখন কল রিসিভ করবে না। সে সিয়ামকে বলল, নাম্বার কি চেক করে নেব কে ফোন দিয়েছে বা কার নামে রেজিস্ট্রেশন করা দেখব? সিয়াম নাম্বারের দিকে তাকিয়ে বলল, ভাই এখনো ফেরেনি, হয়তো তিনি ফোন করেছে অন্য কারোর থেকে। রিসিভ করে স্পিকার অন কর, দেখি কে হয়। আর ভয় নিয়ে কথা বলা যাবে না। সিয়ামের কথা মতো মাসুম ফোন রিসিভ করে। স্পিকার অন করাতেই ওপাশ থেকে মাসুমেরা শুনতে পেল, মাসুম বলছো? আমি স্পেশাল সিকিউরিটি অফ পুলিশ লাবণ্য বলছি। নিলয় আমার সাথে আছে, সে অনেক ভয় পেয়ে আছে, তোমাদেরকে খুঁজছে, ওকে এসে নিয়ে যাও। মাসুম বসা থেকে উঠে দাঁড়ায়। ভয় পেয়ে যায় ওরা সবাই, কিন্তু পরক্ষণেই তারা শুনতে পেল ওপাশ থেকে নিলয় কথা বলছে। মাসুম, অর্কদের নিয়ে চলে আয়, ম্যাম ঠিকানা পাঠিয়ে দিচ্ছে, সব কিছু ঠিক আছে। আমি একা যেতে পারবো না, ঠিক আছে? সবাই চলে আয়। আচ্ছা ভাইয়া, তুমি থাকো, আসছি আমরা।
ফোন রেখে দিল। অর্ক এসে বলল, এটা কোনো চাল নয় তো? মানে পুলিশ ভাইকে ধরে রেখে আমাদের ডাকছে? সিয়াম রেডি হতে হতে বলে, না, এটা কোনো চাল না, কারণ ভাই 2 বার বলেছে সব ঠিক আছে, তার মানে কোনো প্রবলেম নেই। চল সবাই, একদম ইনোসেন্ট হাবাগোবা হয়ে নে, চোখে স্টুডেন্ট চশমা পর, চুলগুলো এলোমেলো করে নে। আর মাসুম, তুই হাতে একটা বই নে, সবসময় পড়িস, এমন একটা ভাব ধরে চল। খানিক পর ঠিকানা অনুযায়ী চলে আসলো মাসুমেরা। লাবণ্য সহ নিলয় নিজেও অবাক হয় মাসুমদের এমন গেট আপ দেখে। নিলয় মনে মনে বলে ওঠে, ওভার স্মার্ট, আই লাইক ইট। লাবণ্য দেখে একজন বই হাতে দাঁড়িয়ে আছে, একজন চোখে চশমা, পোশাক মার্জিত, আর একজন বোকা গোছের মতো দেখতে। লাবণ্য ওদেরকে দেখে হেসে ফেলে। নিলয়কে বলে, এরা তোমার রুমমেট? সবগুলোকে কোথায় পেয়েছো? সবাই দেখতে তোমার মতো হাবা মার্কা, তবে দেখে মনে হচ্ছে ছেলেগুলো অনেক ভদ্র। যাক ভালো, ছেলেদের সাথেই থাকো তুমি। ম্যাম, আসি এখন। ওর নাম মাসুম, ও সিয়াম, আর ও হলো অর্ক। অনার্স করছে, খুব ভালো স্টুডেন্ট ওরা। মাঝে মাঝে আমি পড়াই। যাও, তবে শোনো, কেসের জন্য হয়তো তোমার সাথে আমার দেখা করতে হতে পারে, তোমার কাছে জিজ্ঞাসাও করতে হতে পারে। ভয় পাবে না, আমি আছি, সাবধানে যেও। ওকে ম্যাম, ধন্যবাদ। নিলয় মাসুমদের সাথে এগিয়ে যায়। লাবণ্য সেখানে বসে নিলয়ের চলে যাওয়া দেখছে, আর নিলয়কে নিয়ে ভাবছে অনেক কিছু। হঠাৎ নিলয় দাঁড়িয়ে পড়ে। মাথার মধ্যে হুট করেই ডেভিল এসে ভর করে ওর। তাই সে মাইন্ড গেমের ধাপ, মাইন্ড হ্যাক করার জন্য লাবণ্যের দিকে ঘুরে তাকায়। লাবণ্যের দিকে এগিয়ে আসে ও একা। নিলয় লাবণ্যের কাছে এসে কিছু সময় তাকিয়ে থাকে। কিছু বলবা? নিলয় লাবণ্যের কানের কাছে মুখ নিয়ে যায়। লাবণ্যকে অবাক করে দিয়ে নিলয় বলল, আপনাকে খোলা চুলে অনেক বেশি সুন্দর লাগবে, আর আপনার চুলের করা শ্যাম্পুর গন্ধটা কিন্তু দারুণ। নিলয় আর কিছু বলল না, তাড়াতাড়ি লাবণ্যের থেকে চলে আসলো। লাবণ্য চোখ বড় বড় করে নিলয়ের চলে যাওয়া দেখছে। মনে মনে বলল, ছেলেটা কি পুলিশনির সাথে ফ্ল্যাট করলো? আচ্ছা, চুল ছেড়ে দেব? না না, ধুর, ও বলল আর আমি চুল ছেড়ে দিলাম। এমন করলে সবাই হাসবে। ভাই, এটা কি হলো? পুলিশের থেকে অনেকটা দূরেই চলে এসেছে নিলয়রা। বাড়ির কাছে ব্রিজের ওপর এসে নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে অর্কের দিকে তাকিয়ে বলতে থাকে, মাইন্ড গেম হলো। কিন্তু কিভাবে? অর্ক যখন ব্লুটুথ খুলে ভিতরে যায়, তুমি ওর ফোনে পাসওয়ার্ড দিয়েছো, আর কত টাকা তুলবে তুমি সেটা বলেছিলা। কি কি করতে হবে তুমি তা ভিতরে না গিয়ে দূরে বসে করেছিলা কিভাবে? ইট ইজ ওয়াস মিউজিক। ম্যাজিক? কিসের ম্যাজিক? মিউজিকটার নাম হলো মাইন্ড গেম। আরে সেটা তো বলো, আমাদের কিভাবে কি করেছিলা? ধুর গাদারা, তোদের প্রত্যেক জামার বোতামে একটা করে ক্যামেরা ছিল, তেমন অর্কের শার্টের বোতামও ছিল। তাই ও ভিতরে কি করছিল না করছিল সবটা দেখতে পারছিলাম। তোরা হ্যাকার হয়েছিস কি করতে? হ্যাক অহংকার দিয়ে হয় না, সবটা মাথার ব্রেনের কাজ। ছোটবেলা যে ছেলে পড়ানোর বেল কীভাবে পড়তে হয় নিজে থেকে জানে, সে বড় হয়ে হয় জিনিয়াস। আর যে ছেলে বেল পছন্দ করে নিজে পড়া শুরু করে দেয় ছোটবেলায়, সে বড় হয়ে হয় ওভার জিনিয়াস। ভাই ওঠো তাড়াতাড়ি, দেখো টিভিতে কি হচ্ছে। নিলয় লাফ দিয়ে উঠল। সিয়াম ওকে ডাকছে। নিলয় দেখে টিভির দিকে তাকায়। নিউজে বলছে, শহরে বেড়ে চলেছে ব্যাংক ডাকাত, অ্যাকাউন্ট হ্যাকের মতো নানা অপরাধ। তবে হ্যাকারের বিস্তার আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবার পুলিশ কমিশনার সোহেল আহমেদের মায়ের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে হ্যাকার, আর সেই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা সরেনি, বরং অ্যাকাউন্টে যতটা টাকা ছিল সবটাই আছে। পুলিশ লাবণের তথ্য অনুযায়ী বলা হয়েছে যে এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে
হ্যাকারের অ্যাকাউন্টের টাকা তোলার জন্য। সেজন্য গত রাতে সিকিউরিটি অফিসারের হ্যান্ড ক্যামেরায় একটি লোকের ছবি তোলা হয়েছে, যে কিনা 3 কোটি টাকা তুলেছে ব্যাংক থেকে। আশেপাশে সিসি ক্যামেরায় তাদেরকে দেখা যায়নি, কারণ ক্যামেরাগুলো হ্যাকার হ্যাক করে নিয়েছিল। সোহেল এসেছে শহরে, এখন হ্যাকারদেরকে খুঁজে বের করবেই। ভাই, আমার ছবি পুলিশদের কাছে। ভয় নেই, তোর ফেক ছবি ওদের কাছে, তোকে খুঁজে পাবে না। আর আমি তো আছি। সিয়াম, এই নতুন অফিসারের ডিটেলস ম্যানেজ করে রাখ। নিলয় ভার্সিটি যাওয়ার জন্য বের হলো। এদিকে সোহেল এই কেসের সব রকম ডিটেলস লাবণ্যের থেকে কালেক্ট করছে। সোহেল এসেছে এই হ্যাকারকে ধরতে। নীলার ব্যাপারে লাবণ্য বলছে সোহেলকে। স্যার, নিলয় নামের একজন ডেভিলকে দেখেছে। নিলয়? কিভাবে দেখেছো? স্যার, আমরা যখন হ্যাকারদের গাড়ি পেছন ছিলাম, ওদের গাড়িটা অনেক জোরেই চলছিল। আমাদের থেকে কিছুটা দূরে এগিয়ে যায়। ভেবেছিলাম ডেভিলদের ব্যাপারে আর খোঁজ পাবো না, কিন্তু ঘটনাস্থলে যেয়ে দেখি নিলয় রাস্তার পাশে পড়ে আছে। ডেভিলের সাথে ওর সেখানেই দেখা হয়। ছেলেটা এত বেশি ভয় পেয়ে আছে, সে ডেভিলের ব্যাপারে তেমন বলতে পারছে না। আচ্ছা, ওকে আমার সামনে আনবে। সে থানায় আসবে না, কারণ সে থানা ভয় পায়। পুলিশদের নিয়ে ওর মনে একটা বাজে ভয় আছে। মানে কিরকম? পুলিশরা নাকি বিনা অপরাধে লোক ধরে এনে থানায় মারধর করে, সেই ভয়ে নিলয় আসবে না। ছেলেটাকে তো দেখতে হয়, কথা শুনে বোঝা যাচ্ছে ছেলেটা একটু বাচ্চা টাইপ। দেখতে বড়, কিন্তু কার্যকলাপগুলো বাচ্চাদের মতোই। তবুও ওর ওপর নজর রাখো। লাবণ্য স্যারের রুম থেকে বের হলো। স্যারের রুমের দরজার কাঁচ লাগানো। লাবণ্য দরজা খুলে চলে আসতে যাবে, তখনই দুর্ভাগ্যবশত ওর মাথার চুলের খোপা খুলে যায়। লাবণ্য যখন ওর চুল বাঁধতে যাবে, তখনই কাছের আয়নাতে চোখ চলে যায় ওর। খোলা চুলের চেহারার দিকে তাকিয়ে আছে লাবণ্য। সাথে সাথেই নিলয়ের কথা মনে পড়ে যায় ওর। নিলয় বলেছিল খোলা চুলে অ্যানাকে বেশ দারুণই লাগে। নিলয় সত্যিই বলেছিল। লাবণ্য এখন নিলয়কে নিয়ে ভাবছে। ছেলেটার প্রতি ও ইমপ্রেস হয়ে পড়েছে। কিন্তু নিলয়ের তো গার্লফ্রেন্ড আছে, নেহা ওর গার্লফ্রেন্ড। ধুর, ওর গার্লফ্রেন্ড আছে না নেই সেসব নিয়ে কেন ভাবছি আমি? কেন নিলয়কে নিয়ে ভাবছি? লাবণ্য একা কথাগুলো ভাবতে ভাবতে চুলগুলো বেঁধে ফেলল। নিলয় বলেছিল খোলা চুলে লাবণ্যকে বেশ দারুণই লাগে। নিলয় সত্যিই বলেছিল। লাবণ্য এখন নিলয়কে নিয়ে ভাবছে। ছেলেটার প্রতি ও ইমপ্রেস হয়ে পড়েছে। লাবণ্য একা কথাগুলো ভাবতে ভাবতে চুলগুলো বেঁধে ফেলল। নিলয় একজন জিনিয়াস। সে কেবল তারই ব্রেন হ্যাকারের কাজে লাগায় না, তাৎক্ষণিক কখন কি করতে হবে সেটা ওর মাথায় ঠিকই চলে আসে। নিজেকে বাঁচাতে সে অনেক কিছুই করতে প্রস্তুত। নিলয় এমন একজন মাইন্ড গেমার, যে কিনা কার্ড খেলাতে ট্রাম্প কার্ড না পড়লেও ঠিক উইন হবেই। নিলয় ভার্সিটিতে এসে পৌঁছায়। রিয়াদ ওর সামনে চলে আসে। নিলয়ের শার্টের কলার 2 হাত দিয়ে টেনে বলল, কি হিরো, কি খবর? আমাকে যেতে দিন। মামা দেখেছিস, মেয়েদের মতো করে কথা বলছে। আমাকে যেতে দিন। শালা তোর কি ওইটা নাই? ভাইকে যেতে দিন। পেছনে তাকায় নিলয়, দেখে অর্করা এসে দাঁড়িয়ে আছে। মাস্টার্স শেষ করা প্রায় শেষ স্টুডেন্টদের সাথে সদ্য জুনিয়র অনার্স পড়ুয়া ছেলেগুলো এসে সিনিয়রদের সাথে ঝামেলা করবে। এটা কি কখনো সম্ভব? নিলয় ইশারায় অর্কদের যেতে বলে। বাহ, তুই আবার ভাইও হয়ে গেছিস। ভাই, কোনো ঝামেলা করছেন ওর সাথে? ও অনেক ভালো একজন। এর জন্যই তো তোর সাথে ঝামেলা করছি। সিনিয়র বলে কিছু বলছি না, না হলে। কি বললি তুই? এই আগের সেই পিচ্চিটাকে ধর। রিয়াদ কথাগুলো বলে অর্কের দিকে আসে। কিছু না বলেই অর্কের গালে জোরে ঘুষি মারতে যাবে, আর তখনই রিয়াদ নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিয়াদ অর্কের সামনে এসে দাঁড়ায়। অর্ক রিয়াদের চোখের দিকে তাকিয়ে আছে। দেখুন ভাই, আপনারা শুধু শুধু এমন ঝামেলা করছেন।
মাসুমের কথা রিয়াদ পাত্তা দিল না। অর্কের শার্টের কলার টেনে রিয়াদ যখনই অর্কের গালে ঘুষি দিতে যাবে তখনই নিলয় আটকালো রিয়াদকে। ভাই, আপনারা কেন ঝামেলা করছেন? আপনাদের কাজে যান। আমরা যেখানে যাই বা না যাই তোদের বলে যাব? আমি সেটা বলিনি। এই তামিম, সবগুলোকে ধর, আজ ওদের বোঝাবো আমরা কি জিনিস। রিয়াদ কথাটা বলে নিলয়ের গালে চড় দেয়। সিয়াম, মাসুম আর অর্ক একসাথে রিয়াদের দিকে এগিয়ে যেতে চায়। নিলয় হাত দিয়ে থামিয়ে রিয়াদকে বলে, সরি ভাই, হয়তো ভুল হয়েছে। এখন থেকে মেনে চলবি আমাকে। যা, সামনে থেকে যা। ওরা চলে যায়। নিলয় গালে একটু হাত দিয়ে বলিয়ে ঘাড় কাত করে সামনে তাকালো। হাসি হাসি মুখে বলল, চটটা অনেক জোরে মারছে রে, হাতের জোর আছে বেশ। অর্ক নিলয়ের পাশে এসে বসলো। ভাই, ওদেরকে কেন যেতে দিলে? শালাদেরকে এখানেই মেরে পুঁতে রেখে দিলে না কেন? হাসছো কেন? ওদেরকে মারলে না কেন তুমি? সময় হোক, তোরাই দেখিস। ওরা চেনে না আমাদের, যে কি করে ওদেরকে মারবো। শালা, ক্লাসে যা, ক্লাসে শেষে দেখা হবে। নিলয় আর কিছু বলল না। ক্লাসে চলে আসে। নিলয় ওর জায়গাতে গিয়ে বসলো। কিছু সময় পর নেহা আসলো ক্লাসে। নিলয়ের পাশের বেঞ্চে গিয়ে বসলো নেহা। কিন্তু এখনো স্যার আসেনি, তাই সব স্টুডেন্টস একে অপরের সাথে কথা বলছে। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় একবারও নেহার দিকে তাকায়নি। সত্যি বলতে নিলয়ও নেহাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু একটা নীরা নামক ঘূর্ণিঝড়ের ভয়ে সে নেহার দিক থেকে দূরে থাকছে। নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের বেঞ্চে হাত রেখে বলল, আমি কি খুব খারাপ দেখতে? না। আমার চাওয়াতে কি কমতি বা ভুল কিছু ছিল? কেমন আছো? নিলয়, প্লিজ কথা ঘোরাবা না। আমি কষ্ট পাচ্ছি, কেন বুঝতে পারছো না? নেহা, আনমেসরেড মেয়েদের মতো কথা বলো না। ও তাই না? তোমার পিছনে আমি ঘুরছি বলে ভাব নিচ্ছ? কখনো সেটা বলিনি। আমাকে তুমি ঠিক মতো চিনো না, না চিনে ভালোবাসা সম্ভব? নিলয়, এবার তুমি ইমেচিওর হয়ে কথা বলছো। দেখে শুনে জেনে বুঝে ভালোবাসা হয় না, ভালোবাসা তো অজান্তেই হয়ে যায়। আমার সব জানার পর কখনো তুমি ভালোবাসবে না। আমি চাই না আমার মতো কার সাথে তুমি জড়িয়ে জীবনের সবচাইতে বড় ভুলটা করো। বেশ, আমিও দেখব তুমি আমাকে ভালো না বেসে কি করে থাকো। কি করবে তুমি? এসব বাদ দাও, তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো, তাই না? নিজেকে মেরে ফেলবো দেখো। আমি যেমন নরম তেমনই জেদি। তোমাকে আমার করে নেব মানে আমার করেই নেব। হাই স্কুলের পড়া মেয়েদের মতো কথা বলছো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আজ আর ক্লাস করবে না ও। নেহার দিকে তাকানোর সাহস হচ্ছে না নিলয়ের। নেহাকে এভাবে ফিরিয়ে দিতে ওর খুব কষ্ট হলেও এটাই সে করবে, কারণ সে একজন মাইন্ড গেমার, যাকে সবাই খুঁজে বেড়াচ্ছে। পুলিশের গুলি বা কোনো মাস্তানের গুলি ওকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। নিলয় যখন ডেভিল হয়ে প্রকাশ পাবে তখন তাকে কেউ ভালোবাসবে না। পরিবার তোর ভালোবাসাটা বুঝলই না, তাহলে কিভাবে অন্য কেউ বুঝবে তাকে? পরিবারটা নিলয় আপন ভেবে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল সবসময় পাশে থাকতে, মা বাবার আদর ভালোবাসা শাসনগুলো নিয়ে সুখে শান্তিতে থাকতে চেয়েছিল। বোনের সাথে খুনসুটি, ভাই হিসেবে দুজনের মিষ্টি ঝগড়াতে নিলয়ের জীবনটা পরিপূর্ণ করে তুলতে চেয়েছিল, কিন্তু এমনটা হয়নি। যাদেরকে আপন করতে চেয়েছে তারাই ওর থেকে দূরে চলে গিয়েছে। শেষে নীরা নামক একজনকে খুব করে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু শেষে কি হলো? স্বার্থপর দুনিয়াতে স্বার্থের পিছনে ভালোবাসাটা ময়লা মোছার কাপড়ের মতো ধুলোতে পিষ্টে গেছে। যেখানে বাবাকে শেখানোর কথা সুন্দরভাবে পথ চলা, কিন্তু তিনি শিখিয়েছে টাকা আয় করে কিভাবে পরিবারের সুখ অর্জন করা যায়। মায়ের শেখানোর কথা ছিল ভালোবাসা, কিন্তু তিনি শিখিয়েছেন অবহেলা।
তবে এই নিষ্ঠুর দুনিয়া বুঝিয়ে দিয়েছে বাস্তবটা কি। নিলয় এখন বাস্তবতার উড়োজাহাজে উঠছে। সেখানে ভালোবাসা নেই, আছে কেবল একরাশ দীর্ঘশ্বাস আর স্বার্থের টানে জোর করে ছিনিয়ে নিয়ে নিজের করে নেওয়া সব কিছু। দুনিয়া কখনো কাউকে কিচ্ছু দেয়নি, হয় জোর করে আদায় করে নিতে হয়, না হয় নিজের করে নেওয়ার মাইন্ড গেম জানতে হয়। নিলয়ের এখন সবটাই আছে। সে চাইলে মুহূর্তে কোনো দেশ নিজের হাতের মুঠোয় এনে ধ্বংস করে দিতে পারে। কিন্তু মাইন্ড গেমাররা কখনোই এত সহজে সব কিছু করে না। মাইন্ড গেমারের কপালে শত্রু পিস্তল ঠেকিয়ে বসে থাকলেও মাইন্ড গেমাররা কখনো ভয় পায় না, বরং সে রিল্যাক্স মুডে শত্রুকে ভয় পাইয়ে দেয়। একটা সন্তান বড় হয় মা বাবার আদরে, কিন্তু মা বাবা সবাই একই রকম হয় না। পরিবারটা কেন আলাদা হতে হতে ছোট হয়ে যায়। নিলয় পকেটে হাত গুঁজে দিয়ে হাঁটছে ফুটপাত দিয়ে। ওর আপুর কথা খুব করে মনে পড়ছে। ফোন বুথের মধ্যে ঢুকলো, বিথি আপুর নাম্বার পাতিয়ে কল করলো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কি আজব, কল দিয়ে কথা বলছেন না কেন? হ্যালো, কে? ধুর। বিথি আপু কথাগুলো বলে ফোন কেটে দেয়। নিলয় আবারও ফোন দিল। হ্যালো হ্যালো, কে আপনি? কে বলছেন? আবার কেন ফোন করছেন? ফাজলামি করেন? হ্যাঁ, কল দিয়ে কথা বলেন না কেন? ধ্যাত, এবার ফোন দিয়ে বিরক্ত করলে গালি দেব। বদমাইশ লোক সব, পড়ার সময় বারবার ফোন করে বিরক্ত করছে। নিলয় কেঁদে উঠল। বিথি আপুর গলার শব্দে যেন এখনো লেগে আছে স্নেহের মাধুর্যতা। যেন বিথি আপু নিলয়কে বলছে, ভাই আমি পড়ছি, তোর সাথে পরে কথা বলবো। নিলয় আরও একবার কল দিতে যাবে, কিন্তু পরেক্ষণেই সে ফোন রেখে দেয়। পকেট থেকে 500 টাকার নোট ফোনের পাশে রেখে দিয়ে বের হলো সে। মনে মনে বলল, যাক, আপা তাহলে পড়ছে। সে দুবারের পর ফাইনাল পরীক্ষাটা দিবে, সে বড় ডাক্তার হবে। নিলয়, এদিকে এসো।